গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে আবার নতুন একটি অনলাইন সেশনে আমি স্বাগত জানাই। আমি আপনাদের শাহান স্যার। আজকে ফিনান্স ক্লাসে আপনাদেরকে স্বাগত। তো আমরা লাস্ট ক্লাসে আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টারের ব্রেক ইভেন নিয়ে একটা অঙ্ক এবং কিছু সূত্র দেখেছিলাম এবং আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারে ব্রেক ইভেন রিলেটেড একটা অঙ্ক পরীক্ষায় বেশি থাকে। তো 90% টাইম দেখা যায় বোর্ডে ব্রেক ইভেনের অঙ্কটা আসে। এই চ্যাপ্টারে দুই ধরনের অঙ্ক, নগদ প্রবাহ বিবরণী এবং ব্রেক ইভেনের। তো ব্রেক ইভেন বা সময় ব্যয় বিন্দুর অঙ্কটাই বেশি আসে। 80% চান্স বা 18 থেকে 90% চান্স এটা আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টার থেকে ব্রেক ইভেনের অঙ্কটা আসে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আরো কিছু সূত্র নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে অঙ্ক নিয়ে ডিসকাশন করব। তো এটা আমরা গতদিন দেখেছিলাম। আপনাদেরকে আরেকবার একটু বলি যে যেই পয়েন্টটাতে আমার আয় ও ব্যয় সমান হয় সেখানেই আমরা সময় ব্যয় বিন্দু বলি। সময় বিন্দু উপরে যাওয়া মানে আমার জন্য নিরাপদ বা আমার মুনাফা। তো এই জায়গাটাকে আমরা নিরাপত্তা প্রান্ত বলে থাকি, আর নিচে যে জায়গাটা সেটাকে আমরা ক্ষতির জায়গা বলি। এখানে আমার ক্ষতি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি এখানে না পৌঁছি। তো আমরা এখানে নাম্বারিং, এটা আপনাদের বই থেকেই এটা সূত্রগুলো দেওয়া হয়েছে, কারণ অনেকগুলো সূত্র তো বই থেকেই নিছি আমি। তো নাম্বারিং গুলো ইম্পর্টেন্ট না, 1 2 3 ধরে ধরতে পারেন। যেগুলো আপনাদের জন্য লাগবে সেই সূত্রগুলাই আমি এখানে ইউজ করতেছি। তো ব্রেক ইভেন এটা আমরা দেখেছি ওই দিন, স্থির ব্যয় মাইনাস ডিভাইডেড বাই একক প্রতি পরিবর্তনশীল ব্যয় থেকে আমরা বিক্রয় থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মাইনাস। তো টাকা বের করতে হলে আমরা স্থায়ী ব্যয় বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ভাগ বিক্রয়, বা যদি টাকা বের করতে হয় এটা আমরা বলছিলাম যে যদি আপনার একক প্রতি বিক্রয় মূল্যগুলো দেওয়া থাকে এবং আরেকটা সূত্র এটা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দেওয়া থাকলে। কন্ট্রিবিউশন মার্জিন বলতে এই নিচের অংশটা একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত একটা সূত্র আছে, দেখাচ্ছি। তো এখানে আরো কিছু সূত্র। তো দেখেন, প্রয়োজনীয় বিক্রয় একক। অনেক সময় আপনার প্রশ্নে বলে দিতে পারে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান 20,000 টাকা মুনাফা করতে চায়, সেক্ষেত্রে তাকে কয় পিস বিক্রি করতে হবে। তো এই সূত্রটা কিন্তু নর্মালি যদি চিন্তা করেন, ব্রেক ইভেনে যেই এককের স্থির ব্যয় আর নিচের অংশটা সেম আছে, তো এখানে জাস্ট একটা মুনাফা অ্যাড হচ্ছে, ঠিক আছে। একটু আগে একটা বলছি আমি যে কন্ট্রিবিউশন মার্জিন মানে নিচের এই অংশটুকু, দেখেন এটা এখানে লেখা, অথবা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন যদি মুনাফা দেওয়া থাকে যেটা, এবং নিরাপত্তা প্রান্ত একক, তারপর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এই যে একটা অনুপাত বলতেছি, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়। এটা যদি টোটাল বিক্রয়, টোটাল পরিবর্তনশীল ব্যয় দেওয়া থাকে। আর যদি এককে দেওয়া থাকে তখন একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, যেটা এই যে উপরের সূত্র থেকে অথবা এই সূত্র থেকে আসবে, ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য। দেন কন্ট্রিবিউশন মার্জিন মোট যদি বের করতে হয় তখন এই কয়টা ফর্মুলা। তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট 15 নাম্বারটা, 16, 17, 18 নাম্বারটা খুব একটা আসে না, তারপরও আপনারা দেখতে পারেন। 19 নিরাপত্তা প্রান্ত টাকা। নিরাপত্তা প্রান্ত বলতে আমরা যদি ছকটা চিন্তা করি এই উপরে, ঠিক আছে, তাহলে উপরের অংশটা কিভাবে বের হচ্ছে, প্রকৃত বিক্রয়, অর্থাৎ আপনি যে কয় পিস বিক্রি করছেন তার থেকে সমচ্ছেদ বিক্রয় মাইনাস। তো এটা যদি প্লাস হয় তার মানে আপনি প্রকৃত নিরাপত্তা প্রাণ নিরাপদেই আছেন, অর্থাৎ বেশি বিক্রি। যদি প্রকৃত বিক্রয় ধরেন সমচ্ছেদ বিক্রয় আসলো আপনার 10,000 পিস, আপনি বিক্রি করছেন 15,000 পিস, তাহলে 5,000 পিস আপনার নিরাপত্তা প্রাণ। তো এটা যদি অনুপাতে আসে বা পার্সেন্টেজ ফর্মেটে দেখাইতে বলে, তখন নিরাপত্তা প্রান্ত বাই প্রকৃত বিক্রয় গুণ 100, অথবা মুনাফা ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। নিরাপত্তা প্রান্ত যদি একক প্রতি হয় তাহলে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি সমচ্ছেদ বিক্রয়। আরেকটা হইতে পারে মুনাফা ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এককের। দেন পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা আমরা বিক্রয় মূল্য থেকে সকল পরিবর্তনশীল বা স্থির ব্যয় মাইনাস করলে যদি কিছু মুনাফা থাকে সেটাই পরিচালন, অফিস সংক্রান্ত যেগুলো সেগুলো আসলে পরিচালন মুনাফা।
মানে অনেকগুলা সূত্র অঙ্ক করতে করতে আপনাদের এগুলা মেইন কিছু সূত্র আপনারা বুঝে ফেলবেন যে কোনগুলাই বেশি আসতেছে। তো এর মধ্যে আমি পরবর্তী আরো একটা লেকচারে আরো কিছু সৃজনশীল নিয়েও আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন, বা আমি এখনই বলে দিচ্ছি আপনারা নোটও নিতে পারেন। এখান থেকে আপনাদের 13, 14, 15, 16, 17, 19, 20, 22 এই অঙ্ক সূত্রগুলো আপনাদের বেশি কাজে লাগবে। আবার বলি 14, 13, 14, 15, 16, 17, 19, 20, 22, 23 এইগুলা বেশি আসে। ঠিক আছে, খুব কঠিন না, এই সূত্রগুলো অঙ্ক করতে করতেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটা সূত্র দেখাচ্ছি, এটা অঙ্ক দেখাচ্ছি, এটা একদম একটি টেস্ট পেপার থেকে একটা প্রশ্ন নেওয়া এই অঙ্কটা। তো আমরা একটু দেখি। একটি ষাট উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রতিটি ষাটের বিক্রয় মূল্য 450 টাকা, যার স্থির ব্যয় 10 লাখ টাকা, প্রতিটি ষাটের পরিবর্তনশীল ব্যয় 200 টাকা। মুনাফা বৃদ্ধির কৌশল হিসাবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব শাহিন আগামী বছর প্রতিটি ষাটের বিক্রয় মূল্য 50 টাকা কমাইতে চায়। অর্থাৎ আগামী বছর সে 50 টাকা কমাবে, মানে আগে ছিল 450, এখন সে করতে চায় 50 টাকা কম, তার মানে 400 টাকা। এবং 8000টি ষাট বিক্রি করে 10 লাখ টাকা মুনাফা অর্জনের পরিকল্পনা নিছে। তো স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক মানে নর্মালি যেটা প্রথমে ছিল সেই অবস্থায় আমাদের কখন মুনাফা বা কিছুই হবে না নির্ণয় করুন কত টাকায়, অর্থাৎ সময় ব্যয় বিন্দু টাকা নির্ণয় করব। তো দেখি কিভাবে। তো এখানে আমরা সহজভাবে যদি করতে চাই, যেহেতু সব একক দেওয়া আছে, তো আমরা এককটা বের করে টাকাটা নির্ণয় করব। তো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 200 টাকা, এখান থেকে নর্মালি বিক্রয় মূল্য ছিল 450, স্থির ব্যয় 10 লাখ, তাহলে 10 লাখ ডিভাইডেড বাই 450 মাইনাস 200। তাহলে আমরা এটা আগে বিয়োগ করব, বিয়োগ করার পর 10 লাখ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 4000 একক। বুঝতে পারছি মনে হয় যে আমাদের যেহেতু এখানে একক প্রতি সব মূল্য দেওয়া আছে, কারণ একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তো সূত্র অনুযায়ী আমরা কি করতে পারি, এককটা বের করে নিতে পারি। এই যে টাকা বের করার জন্য যেহেতু আমাদের এই মূল্যগুলো দেওয়া আছে, তো আমরা এটা বের করে এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না কারণ মোট বিক্রয় দেওয়া নাই। এটাও ইউজ করতে পারবো না কারণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দেওয়া নাই। তো আমরা দ্বিতীয় ফর্মুলাটাই ইউজ করতে হবে, যেহেতু এখানে একক এবং স্থির ব্যয় দেওয়া ছিল। তাহলে এভাবে আমরা টাকাটা নির্ণয় করতে পারি। কিভাবে? এককটা বের করে এককের সাথে আমরা একক প্রতি বিক্রয় মূল্য এবং ব্রেক ইভেন একক যেটা, সেটা গুণ করলে আমরা পাচ্ছি 18 লাখ টাকা। অর্থাৎ 18 লাখ টাকা যদি বিক্রি হয়, তাহলে 18 লাখ টাকা যদি আমি পাই, তখন আমার কোনো লাভও নাই, লসও নেই। অর্থাৎ 18 লাখ টাকা পর্যন্ত আমার যে ইনভেস্টমেন্ট সেটা আবার হচ্ছে। আমরা ঘ নাম্বারটা যদি দেখি, পরিবর্তন পরিস্থিতিতে বাস্তবায়ন সম্ভব কিনা। পরিবর্তন পরিস্থিতিতে কি হচ্ছে, 50 টাকা কমে যাচ্ছে এবং 8060 বিক্রি করে সে 1 লাখ টাকা মুনাফা চায়। দেখি আমরা সমাধানটা। তো সেম ভাবেই আমরা এই যে দেখো 4400 টাকা হয়ে গেল, আর সবই একই। তো তখন আমরা প্রয়োজনীয় কয় পিস বিক্রি করতে হবে, আমরা বলেছিলাম প্রত্যাশিত মুনাফা সে 10 লাখ চাচ্ছে। তো প্রত্যাশিত মুনাফার যে ফর্মুলা, সেখানে আমরা এটা বসালাম। তো আমরা দেখবো এখন যে আসলে 1000 পিস হয় কিনা। কিন্তু আমরা দেখছি কি 10,000 পিস হচ্ছে। তার যে মুনাফা দরকার এবং সে যে দাম কমানো এবং তার বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয় যা আছে সেই অনুযায়ী তার 10 লাখ টাকা লাভ করতে হলে 10,000 পিস বিক্রি করতে চাই হবে। তার মানে পরিবর্তন পরিস্থিতিতে তার সম্ভব নয়, রাইট? তো পরিবর্তন পরিস্থিতিতে তাকে কিন্তু সেই মুনাফাটা অর্জন করা সম্ভব হবে না যদি সে 8,000 পিস বিক্রি করে, তাকে 10,000 পিস বিক্রি করতে হবে। তো আবার একটু রিভিউ দেই আমি অঙ্কটা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো আমরা বলেছিলাম যে শার্টের দাম ছিল 450 টাকা, বিক্রয় মূল্য, স্থির ব্যয় 10 লাখ, পরিবর্তনশীল ব্যয় 200 টাকা। তো এই পরিস্থিতিতে, আপনার স্বাভাবিক পরিস্থিতিতে তোমাদের কত হচ্ছে আমার ব্রেক ইভেনের টাকায়, বা কখন কোনো লাভ বা ক্ষতি হবে না, কত টাকা পর্যন্ত। তখন আমরা যেহেতু এখানে একক প্রতি বিক্রয় মূল্য পরিবর্তনশীল ব্যয় আছে, তো আমরা এককটা বের করছি, কত পিস বিক্রি করলে কোনো লাভ নাই ক্ষতি নেই, সেখান থেকে আমরা
একক প্রতি বিক্রয় মূল্যের সাথে সেটাকে গুণ করে দিছি, তাহলে অ্যান্সার বের হয়েছে। তারপরে বলছে পরিবর্তিত পরিস্থিতিটা কি। তো পরিবর্তিত পরিস্থিতিটা কি বলছিল, যে সে চাচ্ছে বিক্রয় মূল্য 50 টাকা কমাবে এবং 8,000 পিস বিক্রি করতে চায়, কিন্তু লাভ চাচ্ছে 10 লাখ। তাহলে আমার কাঙ্ক্ষিত মুনাফা হচ্ছে 10 লাখ। তো আমার কাঙ্ক্ষিত মুনাফার জন্য কত পিস বিক্রি করতে হবে সেটা যদি আমরা বের করি, তাহলে এবং তার সাথে আমরা মিলাবো যে 8,000 পিস হচ্ছে কিনা। তো আমরা দেখতেছি এটা অনুযায়ী 10,000 পিস হচ্ছে, তাহলে হচ্ছে না। তো এখন যদি এটা এমন হইতো যে 7,000 হচ্ছে, সাপোজ ধরো 7,000 পিস হচ্ছে, তখন আমরা কি বলতে পারতাম যে হ্যাঁ 8,000 পিস বিক্রি করলে সে 10 লাখ টাকা লাভ করতে পারবে, বরং আরো আগেই লাভ করতে পারবে, যে 7,000 পিস বিক্রি করেই লাভ করতে পারবে। কিন্তু যেহেতু এখানে বেশি লাগবে, তো তাকে এটা সম্ভবই না, তো সম্ভব না এটাই লিখে দিব। আর যদি কম হইতো, যে 8,000 দরকার 7,000, যে সম্ভব তার আরো এক্সট্রা মুনাফা থাকতো, এখানে তা হচ্ছে না। তো আমি এই একটা অঙ্কই আজকে তোমাদের সাথে আলোচনা করলাম, আমি অল্প করে আগাচ্ছি যেহেতু নতুন, এবং আস্তে আস্তে আমরা আরো একটা সৃজনশীল নিয়ে কথা বলবো পরবর্তী ক্লাসগুলোতে। তো আজকের ক্লাসের থেকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। তো মন্টেক্স লিমিটেড একটি বিখ্যাত কলম প্রস্তুতকারক, তাদের কলমের দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা। নিম্নে প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া হলো। তো উৎপাদনের পরিমাণ 20,000 ইউনিট। তো 20,000টা তৈরি করে তারা, বা একক, ইউনিট বা এখানে একক বলতে পারি। প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় 2 টাকা 50 পয়সা, স্থির ব্যয় 40,000, এবং তার ইউনিট প্রতি বিক্রয় মূল্য বা একক প্রতি বিক্রয় মূল্য 5 টাকা। তো ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করো। তো এখানে যেহেতু পয়েন্ট বলছে, তো তোমাকে এককও বলে দেয় নাই, টাকাও বলে দেয় নাই, তো তুমি দুইটাই বের করবে। কোন ফর্মুলা ইউজ করবে? যে ফর্মুলাটা ইউজ করে আমি ম্যাথটা করেছি, এই যে একক টাকা, এই ফর্মুলা ইউজ করে তোমরা গ নাম্বারটা করতে পারো। মানে বলছে কি, যদি পরিবর্তনশীল ব্যয় 20% বৃদ্ধি পায়, অর্থাৎ এই 2 টাকা 50 পয়সার সাথে 20% আরো যোগ হবে, মানে 2 টাকা 50 পয়সা তো থাকবেই, প্লাস 2 টাকা 50 পয়সার 20%। শুধুমাত্র কিন্তু 2 টাকা 50 পয়সার 20% করলে হবে না, 2 টাকা 50 পয়সার 20% করলে যে টাকাটা আসবে তার সাথে 2 টাকা 50 পয়সাকে যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 2.5 প্লাস 2.5 গুণ 20%। ঠিক আছে, এভাবে করলে তোমরা পরিবর্তনশীল ব্যয় নতুন একটা পাবে, সেটা অনুযায়ী আবার দেখাতে হবে যে তোমার ব্রেক ইভেন, একই জিনিস আবার বের করবে যে কত একক আবার কত টাকা। তখন ওখান থেকে তোমরা বলতে পারবে যে বাড়ার কারণে আগের অবস্থা থেকে কত পিস বেশি বিক্রি করতে হচ্ছে বা কত টাকার বেশি, অথবা ধরো এখানে অ্যান্সার আসছে 5,000 একক, এখানে অ্যান্সার আসছে 7,000, তার মানে পরিবর্তন হওয়ার কারণে 2,000 পিস বেশি বিক্রি করে ব্রেক ইভেনে যাইতে হবে, অথবা 5,000 এখানে 4,000, যে পরিবর্তনের কারণে 1,000 পিস কম বিক্রি করে ব্রেক ইভেনে যাওয়া যায়। সেম ভাবে টাকার ক্ষেত্রে ধরো এখানে 50,000 টাকা আসছে, এখানে 60,000 টাকা আসছে, তাহলে 10,000 টাকার বেশি বিক্রি করে ব্রেক ইভেনে যাওয়া যায়, অথবা 40,000, তাহলে 10,000 টাকা কম বিক্রি করে যাওয়া যায়। তো এটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে এইচডব্লিউ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের কারো সমস্যা যদি থাকে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করবে। তারপরও আমি এই সবগুলো ম্যাথ নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে কোন একটি সময় আমি সবগুলো নিয়েই আলোচনা করব, যখন আমি আবার চ্যাপ্টারগুলোকে রিভাইজ করব, অথবা এইচডব্লিউ প্রবলেম রিলেটেড সলভিং কিছু ক্লাসও হবে, সেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে, ধরো একদিন 4টা হোমওয়ার্ক নিয়ে আলোচনা করলাম, পরের দিন 4টা, এভাবে করে আমি তোমাদের সমস্যাগুলো সলভ করে দেবো। তো আগে তোমরা বাসায় প্র্যাকটিস করো। অর্থের সময় মূল্য তোমরা প্র্যাকটিস করেছো, অনেকেই অঙ্কগুলো পেরেছো, অনেকের সমস্যা থাকতে পারে, তোমরা অধৈর্য হয় না, সেই ক্লাসগুলো আমি নিব, তোমাদের এইচডব্লিউ গুলোর সমস্যার সমাধান ক্লাসও হবে কিছুদিনের মধ্যে। এই চ্যাপ্টারটা শেষ হলেই আমি অর্থের সময় মূল্যের এইচডব্লিউর সমস্যাগুলো নিয়ে তোমাদেরকে জানাবো। আমি জানাচ্ছি না কারণ তোমাদের একটা মিটিং এর পরে একটা ডিসিশন হবে, তোমাদের এইচডব্লিউ জমা দেওয়ার একটা ডেট হবে বা হবে, তো ওই অনুযায়ী আমি তোমাদেরকে সমাধান, কারণ এইচডব্লিউ গুলো আমি হাতে পেয়ে যাওয়ার পরে তারপর তোমাদেরকে সেই সমাধানগুলো দিব। কারণ অনেকেই কি করবে, সমাধান আমি দিয়ে দিলে তোমরা আবার ঠিক করে ওইগুলো করবে, তো আমি চাই না, তোমরা এখনই ঠিক করো, তোমরা জমা দাও, তারপর তোমরা বাসায় ওই খাতাটার সাথে মিলিয়ে দেখো যে তোমাদের কি কি সমস্যা রয়ে যাচ্ছে। তাহলে কারণ সবাই যদি একই নম্বর দিয়ে, সবাই ঠিক করে দিয়ে যাচ্ছে জমা, তাহলে
আমি এইচডব্লিউ মার্কিং করতে পারবো না, সবাইকে সেম মার্ক দিতে হবে। তো আমি এর জন্য তোমাদের এইচডব্লিউ খাতাগুলি পাওয়ার পরে সেগুলো নিয়ে ডিসকাশন করব, ডিসকাশন ক্লাস হবে, এবং তোমরা তখন তোমাদের যার যার ভুলগুলো আছে সেগুলো আমি এইচডব্লিউ কপিতেও মার্ক করে দিব, এবং তোমরা পরবর্তীতে ওই ক্লাসগুলো যদি দেখো খাতা হাতে পাওয়ার পর, এইচডব্লিউ খাতা আমি আবার চেক করে তোমাদের দিয়ে দেওয়া হবে, সেগুলো চেক করে যখন দেখবে তখন তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো এর জন্য আমি ক্লাসগুলোকে এগিয়ে নিচ্ছি, এইচডব্লিউ সংক্রান্ত যত ঝামেলা আছে সেগুলো আমরা পরে ডিসকাশন করব। এবং আরেকটা কথা বলি, তোমরা যাতে ম্যাথসগুলো সবাই কম বেশি বাসায় প্র্যাকটিস করো। শুধুমাত্র যে কোশ্চেনগুলো আমি করাই দিচ্ছি এগুলোতে সীমাবদ্ধ না থেকে তোমরা বই থেকে তোমাদের নিজেরা প্র্যাকটিস করো। তোমাদের খালেকুজ্জামান স্যারের বইতে অনেক ম্যাথ আছে প্রতিটা চ্যাপ্টারের পেছনে শেষে। তো এই ম্যাথগুলো তোমরা ডিসকাস করো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো স্ক্রিনশট বা ছবি তুলে আমাকে কমেন্টে দাও, তো আমিও তোমাদের এক্সট্রা ভাবে সমাধান করে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এটার সাথে তোমরা একটা কোশ্চেন লিখবে, পরিবর্তনশীল বৃদ্ধির ফলে কি হয়, পরিবর্তনশীল ব্যয় যদি বাড়ে অর্থের সময় মূল্যে এর প্রভাবটা কি, সেটা তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে। তো পরিবর্তনশীল ব্যয় বাড়লে কি হচ্ছে। ঠিক আছে? তো আজকের আলোচনা এখানেই শেষ করব। পরিবর্তনশীল ব্যয় বাড়ার ফলে কি হচ্ছে এটা তোমরা নিজেরা চিন্তা করো, চিন্তা করে দেখি তোমাদের চিন্তায় কি আসে। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।